আসসালামু আলাইকুম। ইমোশন বা আবেগ একটি মানুষের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন শুনলেই বুঝতে পারবো। একটি ছেলে যার মধ্যে কিনা কোনো ইমোশনই কাজ করে না, সব সময় লজিক দিয়ে কাজ করে। তার জীবনের মাত্র 3টি রুল: টাইম টু টাইম খাবার খাওয়া, ঘুমানো আর টাইম টু টাইম সেক্স করা। কিন্তু যদি এমন আবেগবিহীন ছেলের জীবনে আবেগ ফিরে আসে তাহলে কেমন হতে পারে? আর আমাদের আজকের সিনেমার নাম হলো সিদ্ধার্থ রয়। বেশি স্পয়লার দিয়ে সিনেমার মজাটা নষ্ট করতে চায় না, তাই চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা সিদ্ধার্থ রয়কে দেখতে পাই, যে কিনা অনেক বেশি রেগেছিল। আর সে একটি বাড়ির সামনে এসে কার দাঁড় করায় আর ইন্দু ইন্দু বলে জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে বাড়ির ভেতরে গিয়েও ইন্দুর নাম ধরে অনেক জোরে জোরে ডাকতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দুর বাবা মা আর ভাই একটি ঘরের ভেতরে লুকিয়ে আছে। সিদ্ধার্থ গিয়ে তাদের বাড়ির সবকিছু ভাঙচুর করতে শুরু করে আর জোরে জোরে ইন্দুর নাম ধরে ডাকে। সবকিছু ভাঙচুর করার পর সিদ্ধার্থ ওই রুমে আসে আর গিয়ে তাদের ইন্দুর কথা জিজ্ঞেস করে যে ইন্দু কোথায় রয়েছে। সে ইন্দুর ভাইকে এসে ভয় দেখিয়ে বলে, সত্যি করে বল ইন্দু কোথায়। ইন্দুর ভাই তখন বলে, ইন্দু এখানে নেই, ইন্দু একটি গার্লস হোস্টেলে থাকে। সিদ্ধার্থ তখন বলে, তোর এই কথা যদি সত্য না হয় তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। সিদ্ধার্থ সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই ইন্দুর বাবা এসে তার পা চেপে ধরে বলে, বাবা তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, যদি তোমার মনে হয় তাহলে আমাদের সকলকে মেরে ফেলো, তবুও আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিও না। ইন্দুর বাবা সিদ্ধার্থকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু উল্টো সিদ্ধার্থ বলে, আমি ইন্দুকে ছাড়া বাঁচতে পারবো না। আর এদিকে আমরা দেখি ইন্দুর বাড়িতে একটি ট্রাক ভর্তি আসবাবপত্র এসেছে। সিদ্ধার্থ যে সবকিছু ভাঙচুর করেছিল সেই জায়গাটি আবারও নতুন করে ডেকোরেশন করা হয়েছে, দেখে যেন বোঝার উপায় নেই এখানে একটু আগেই সিদ্ধার্থ এসে ভাঙচুর করেছে। আর সেখানে থাকা একটি লোকের কাছে ফোন আসলে সে ফোনে বলে যে তারা 15 মিনিটের মধ্যে সবকিছু আবারও আগের মতো করে দিয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ইন্দুটাকে। একটু পরেই আমরা জানতে পারবো যে ইন্দু আসলে কে। আর সিন কাট হয়ে সিদ্ধার্থের কাছে আসলে আমরা দেখি সে একটি গার্লস হোস্টেলের সামনে এসেছে। আসতেই সে গাড়ি দিয়ে 2টি বাইককে টক্কর মারে। সেখানে থাকা 2টি গার্ড এগিয়ে আসলে সিদ্ধার্থ তাদেরকেও অনেক মারে। সে হোস্টেলের ভেতরে গিয়েও শুধুমাত্র ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। আর এরপরেই আমরা দেখতে পাই ইন্দুকে, যে কিনা গোসল করে এখনই বের হচ্ছিল। আর তখনই তার সামনে সিদ্ধার্থ আসে। সিদ্ধার্থ তখন তাকে এই অবস্থায় দেখে সরি বলে আর বলে, তুমি জলদি কাপড় পরে নাও। ইন্দু তখন বলে, প্রয়োজন নেই, তোমার সঙ্গে যে আমি কতবার ইন্টিমেট হয়েছি আর এই সব কিছু যে তুমি কতবার দেখেছো তা তো বলার অপেক্ষা রাখে না। এইটা বলেই ইন্দু সেখানেই কাপড় পরতে শুরু করে। সিদ্ধার্থ তখন ইন্দুকে বলে, ইন্দু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ তুমি এমনটা করো না, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি এখনই আমার সঙ্গে আমার বাড়িতে চলো। কিন্তু এদিকে ইন্দু সিদ্ধার্থকে দেখে অনেক রেগে যায় আর বলে, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে আমার লাইফে আর চাই না, তুমি আর কখনোই আমার সামনে আসবে না, কতবার বলতে হবে আর তোমাকে? কিন্তু সিদ্ধার্থ যেন ইন্দুর কোনো কথাই শোনে না। সে ইন্দুকে কিস করতে যায় আর তখনই ইন্দু হুট করে সিদ্ধার্থকে চড় মেরে বসে। আর এরপর রেগে মেগে ইন্দু বেরিয়ে পড়ে ক্লাসের জন্য। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ইন্দু এসে কলেজে নতুন ভর্তি হচ্ছে। মনে মনে ইন্দু অনেক খুশি হয় যে এই নতুন কলেজ থেকেই তার নতুন জীবন শুরু হবে। এরপর সে তার কম্পিউটার ল্যাবে আসে ক্লাস করার জন্য। সে দরজা খুলে রুমের ভেতরেই যায় আর তখন সিদ্ধার্থকে দেখতে পাই একটি মেয়ের সঙ্গে সে ইন্টিমেট হচ্ছে। আর এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় আর লজ্জায় পড়ে যে এটা আবার কোথায় চলে এলো। ইন্দু যখন বাইরে বের হয়ে যাবে তখন সিদ্ধার্থ বলে, শুনুন আপনি প্লিজ দরজার সামনে দাঁড়িয়ে থাকুন যাতে কেউ ভেতরে আসতে না পারে। ইন্দু এটা শুনে অনেক চমকে যায়, বলে যে এটা আবার কেমন ছেলে, আর সে কিনা আমাকে অর্ডারও দিচ্ছে। কিন্তু আমরা দেখি ইন্দু তবুও কম্পিউটার ল্যাবের বাইরেই দাঁড়িয়ে থাকে। তখন সেখানে 2টি মেয়ে আসে ক্লাস করার জন্য। আর তখন ইন্দু দরজাটি লাগিয়ে দিয়ে তাদেরকে ভাগিয়ে দেয় সেখান থেকে। আর একটু পরেই আমরা দেখি সিদ্ধার্থ পুরোপুরি ইমোশনলেস হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে সোজা। সে ইন্দুর দিকে তাকায় না পর্যন্ত। সে মনে মনে ভাবতে থাকে, কোনো ভুল কলেজে আবার ভর্তি হয়ে গেলাম না তো? আসলে সিদ্ধার্থ হলো একজন আবেগবিহীন ছেলে যার কোনো কিছুতেই কিছু যায় আসে না। আর এর পরের দিন যখন ইন্দু কলেজে আসে আবারও, তখন সে দেখে সিদ্ধার্থ অনেক দামি একটি কার থেকে নামছে। এটা দেখে তো সে রীতিমতো শক খেয়ে যায় আর ভাবে এটা আবার কোন ছেলে।
কিন্তু এরপর সে আবারও লক্ষ্য করে যে সিদ্ধার্থ কলেজে এসেই ব্রাশ করছে। আর এ থেকেই আমরা পুরোপুরি বুঝে যাই সিদ্ধার্থের মধ্যে কোনো আবেগই কাজ করে না। কে তার বিষয়ে কি ভাবলো কি বললো তার কোনো কিছুতেই কিছু যায় আসে না। সিন কাট হলে আমরা দেখি ইন্দু বসে ক্লাস করছে। তখনই দুজন ছেলে আসে লেট করে, কিন্তু শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না, তারা চলে যায়। অন্যদিকে একটু পর যখন একই ক্লাসে সিদ্ধার্থ দেরি করে আসে, সে স্যারকে না বলে ক্লাসে ঢোকে, আবার 2 মিনিট পর বের হয়ে চলে যায়, কিন্তু তাকে শিক্ষক কিছুই বলে না। ইন্দু এটাও দেখে বেশ অবাক হয়ে যায় যে এসব কেন হচ্ছে। আর এইটা দেখে ইন্দু ভাবতে থাকে শিক্ষক ওই 2 ছেলেকে তাড়িয়ে দিলেও কেন একে তাড়ালো না, এ কে? আর এরপর থেকেই দেখা যায় যে ইন্দু সবসময় সিদ্ধার্থকে লক্ষ্য করে। সিদ্ধার্থ কি করছে না করছে সে সবকিছু খেয়াল করে, আর সে বুঝতে পারে যে সিদ্ধার্থ সবসময় বই পড়তে থাকে। এরপর আবারও সিন কাট হয়ে পরের দিনের ক্লাসরুম দেখানো হয়, যেখানে দেখা যায় প্রতিদিনের মতো সিদ্ধার্থ আবারও লেট করে ক্লাসে ঢোকে। আর 2 মিনিট পরে যখন সে বের হতে যাবে তখনই শিক্ষক তাকে বলে, কি তুমি চলে যাচ্ছ কেন? তোমার কি সব পড়া হয়ে গেছে নাকি? তখন সিদ্ধার্থ বলে, হ্যাঁ হয়ে গেছে। শিক্ষক তখন সিদ্ধার্থকে 2-3টা প্রশ্ন করে, আর সিদ্ধার্থ সব প্রশ্নের সঠিক জবাব দেয়, যেটা দেখে ইন্দু তো রীতিমতো শক যে এইটুকু সময়ের মধ্যে সে সবগুলো অ্যান্সার সঠিকভাবে দিল। আর এখানে ইন্দুও বুঝতে পারে সিদ্ধার্থের মধ্যে কোনো ইমোশন না থাকলে কি হবে, সে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে। আর এরপরে আবারও সিন বর্তমানে চলে আসে। এখানে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা সিদ্ধার্থের বাবার ক্লাসমেট ছিল। আর এই পুলিশটি সিদ্ধার্থকে বাড়িতেও এনেছে। ইন্সপেক্টরটি সিদ্ধার্থের মাকে বলে, আপনার ছেলে মেয়েদের হোস্টেলে গিয়ে ভাঙচুর করেছে, যেটার জন্য কিন্তু ওর উপর কেসও হতে পারত, কিন্তু আমি সবকিছু সামলে নিয়েছি। পুলিশটি তখন সিদ্ধার্থের মায়ের কাছে জানতে চাই যে সিদ্ধার্থ কেন এমন ব্যবহার করছে। আর এখানেই আমরা জানতে পারি সিদ্ধার্থের ইমোশনলেস হওয়ার আসল কারণ। সিদ্ধার্থের মা বলে, আমার বিয়ের 10 বছর পর আমার কোলজুড়ে সিদ্ধার্থ আসে, কিন্তু সিদ্ধার্থের বাবা অনেক বই পড়তে ভালোবাসত। সিদ্ধার্থ যখন ছোট ছিল তখন সিদ্ধার্থের বাবা এক হাতে সিদ্ধার্থকে নিত আর অন্য হাতে বই নিয়ে পড়তো, আর সিদ্ধার্থ বেশিরভাগ সময় তার বাবার সাথেই থাকতো। আর এইভাবেই সিদ্ধার্থের বুক পড়ার এমন একটা অভ্যাস হয়ে যায়, তার মা যদি তাকে খেলতেও পাঠাতো সে এসে অনেকগুলো বই বের করে পড়তে শুরু করত। আর এখান থেকেই সিদ্ধার্থের ভেতরের সব ইমোশনগুলো মরে যায়, আর সে সবসময় লজিক্যালি কথা বলতো আর কাজ করত। আর সিদ্ধার্থ এই বই পড়তে পড়তে এতটাই কঠোর হয়ে যায় যে তার দাদা মারা গেছে এটা শোনার পর সে তার বাবাকে গিয়ে বলে, বাবা, জীবন তো একটা খেলার মতো, যে জন্ম নিয়েছে তাকে তো একদম মৃত্যুবরণ করতেই হবে, আর কারো মৃত্যুতে আমাদের কান্নার কিছু নেই। আর এটা শুনে তার বাবা তো অনেক বেশি শক খেয়ে যায় যে এত ছোট বাচ্চার মুখে এসব কি কথা। আর তারা সেখানে বুঝতে পারে যে সিদ্ধার্থ কতটা ইমোশনলেস হয়ে গেছে। একদিন সিদ্ধার্থ তার মায়ের সঙ্গে বসেছিল, তখন সে তার মাকে বলে তার অনেক খিদা লেগেছে, খাবার দিতে। তার মা বলে, আমি এখনই খাবার বানিয়ে আনছি, কিন্তু সে খাবারের জন্য ওয়েট না করে সেখানে থাকা গাছের পাতায় খেতে শুরু করে, যেটা দেখে তার মাও বেশ অবাক হয়ে যায়। এরপর একদিন দেখা যায় সিদ্ধার্থকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তারা সিদ্ধার্থকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর তারা দেখতে পায় একটি মন্দিরের সামনে রাস্তায় সিদ্ধার্থ ঘুমিয়ে আছে। আর এখানে আমরা বুঝতে পারি সিদ্ধার্থের যখন ঘুম আসে সে যেখানে সেখানেই ঘুমিয়ে পড়ে, সে কোথায় ঘুমাচ্ছে সেটা তার কাছে বড় বিষয় না। আর এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে, আর আমরা দেখতে পাই সিদ্ধার্থের জ্ঞান ফিরে এসেছে। সে আবারও জ্ঞান ফেরার পর ইন্দু ইন্দু বলে চিৎকার করতে থাকে। সে বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দুকে খোঁজার জন্য। আর তখনই সে সিগারেট খাওয়ার জন্য একটি মেয়ের কাছে গিয়ে লাইটার চাই। মেয়েটি বলে, আমার কাছে কোনো লাইটার নেই, তোমার কি মনে হচ্ছে আমি লাইটার নিয়ে ঘুরি? আর তখনই সেখানে রাধা নামের একটি মেয়ে আসে আর সিদ্ধার্থকে লাইটার দেয় সিগারেট জ্বালানোর জন্য। আসলে এই রাধা নামের মেয়েটি হলো সিদ্ধার্থের চাচাতো বোন। সে এসেছিল সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সিদ্ধার্থ রাধার কোনো কথাই শোনে না। সে আবারও ইন্দুর খোঁজে বেরিয়ে পড়ে। আর এরপর আমরা দেখতে পাই ইন্সপেক্টর ইন্দুর সঙ্গে দেখা করতে এসেছে। ইন্সপেক্টর ইন্দুর কাছে সিদ্ধার্থের বিষয়ে জিজ্ঞেস করে। তখন ইন্দু বলে, আমি সিদ্ধার্থকে সবার প্রথমে কলেজে দেখেছিলাম। সিদ্ধার্থ এমন একটা ছেলে ছিল যার কাছে কোনো কিছুই যায় আসে না। আমরা দেখতে পাই সিদ্ধার্থ একদিন বই পড়ছে, তখনই সিদ্ধার্থের মনের ভেতরে ইন্টিমেট হওয়ার ইচ্ছে জাগে। আর সে সামনে ইন্দুকে দেখতে পায়, সে ইন্দুর কাছে আসছিল, কিন্তু তখনই সেখানে কলেজের কাজের মেয়ে চলে আসে।
আর সিদ্ধার্থ ইন্দুকে বাদ দিয়ে সেই কাজের মেয়ের সঙ্গে গিয়ে ইন্টিমেট হয়। এইটা দেখে তো ইন্দু সিদ্ধার্থের ওপর অনেক বিরক্ত হয়ে যায়। এই সবকিছু করে যখন সিদ্ধার্থ বাইরে বের হয়ে আসছিল তখন ইন্দু তাকে গিয়ে বলে, তুমি এমন কেন? আমি তোমার বিষয় নিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে দেব। কিন্তু সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাতেই কান দিচ্ছিল না। তখনই সেখানে একটি মেয়ে এসে ইন্দুকে বলে, সিদ্ধার্থ পুরোপুরি একটা ইমোশনলেস ছেলে, আর তুমি কার কমপ্লেন করবে? সিদ্ধার্থই হলো এই কলেজের মালিক। সিদ্ধার্থকে এই কলেজ থেকে কেউই বের করতে পারবে না। আর এখানে আমরা আরো একটি কাহিনী জানতে পারি। সিদ্ধার্থ তার কাজিন রাধার সঙ্গে প্রথমবার ইন্টিমেট হয়েছিল। আসলে একদিন সিদ্ধার্থ কামাসূত্র বই পড়ছিল। তখন তার বাড়িতে বাবা মা ছিল না, শুধুমাত্র রাধাই ছিল। সে রাধার কাছে গিয়ে বলে তার শারীরিক চাহিদাটা মেটানোর জন্য। কিন্তু রাধা বলে, তুমি আমার ভাই, আমি তোমার কাছে এমনটা আশা করিনি। কিন্তু সিদ্ধার্থ বলে, আমি বইয়ে পড়েছি, নিজের চাহিদা মেটানো কোনো খারাপ কিছু নয়, এতে শরীরের অনেক উপকার হয়, ডিপ্রেশন দূর হয়, আরো অনেক কিছু। আর এইসব কথা শোনার পর রাধাও রাজি হয়ে যায় আর তারা দুজন মিলিত হয়। এরপর সিন আবারও বর্তমানে ফিরে আসে। সিদ্ধার্থ আবারও হস্টেলের সামনে আসে। তখনই ইন্দুর ভাই এসে সিদ্ধার্থকে অনেক মারে। তারা সিদ্ধার্থকে মেরে অনেক আহত করে দিয়েছিল আর সিদ্ধার্থ মার খেয়ে রাস্তায় পড়েছিল। তখনই রাধা সেখানে আসে সিদ্ধার্থের খবর পেয়ে। সিদ্ধার্থকে এমন অবস্থায় দেখে রাধা অনেক কান্নাকাটি করে। সিন কাট হলে আমরা আবারও ইন্সপেক্টর আর ইন্দুকে দেখি। সেখানে ইন্সপেক্টর ইন্দুকে প্রশ্ন করছিল, সিদ্ধার্থ যদি আবেগবিহীন ছেলে ছিল তাহলে সে তোমাকে কিভাবে ভালোবাসলো? তখন ইন্দু বলে, যখন তারা কলেজে ছিল তখন একটি কম্পিটিশন হয়েছিল, যেই কম্পিটিশনে সবচাইতে ট্যালেন্টেড ছেলে মেয়েদের খোঁজ পাওয়া যায়। 3 বছর ধরে নাকি এই কম্পিটিশনের উইনার শুধুমাত্র সিদ্ধার্থই হতো। কিন্তু এইবার এই কম্পিটিশনে দুইজনের সেম মার্ক থাকে, আর এই দুইজন হলো সিদ্ধার্থ আর ইন্দু। তখন জাজেসরা নাকি এই দুইজনের মধ্যে কে উইনার সেটা ঠিক করার জন্য জীবনের উপর একটি স্পিচ দিতে বলে। প্রথম স্পিচ সিদ্ধার্থ দেয়। সিদ্ধার্থ বলে, জীবনটা একটা জার্নি, যেটা শুরু হয় আর কোনো না কোনো একদিন শেষও হয়ে যায়। তাই জীবনে কোনো সময় নষ্ট করা উচিত নয়, সবার নিজের নিজের কাজ সময় মতো করে নেওয়া উচিত। মানে সিদ্ধার্থ এখানে সবাইকে বোঝাতে চাইছিল যে পুরো লাইফটাই শুধুমাত্র লজিক দিয়ে চালাও। কিন্তু অন্যদিকে ইন্দু বলে পুরোটাই উল্টো। ইন্দু বলে, জীবন আমাদের একটাই সুযোগ দেয়, তাই আমাদের সব সময় সবার সঙ্গে মিল রেখে চলা উচিত, সবাইকে সাহায্য করা উচিত, একসঙ্গে থাকা উচিত, যাতে আমাদের জীবনটা অনেক সুন্দর আর সুখের হতে পারে। বিচারকদের ইন্দুর স্পিচটি অনেক ভালো লাগে, তাই তারা ইন্দুকেই উইনার ঘোষণা করে দেয়। আর এখানে এই প্রথমবার সিদ্ধার্থ কারো কাছ থেকে কম্পিটিশন হেরে গিয়েছিল, আর যার জন্য সিদ্ধার্থের অনেক মন খারাপ হয়। কিন্তু সিদ্ধার্থের সবচাইতে বেশি শক লাগে কখন জানেন? যখন সে জানতে পারে এই বছরে কলেজের টপার সে নয়, বরং ইন্দু হয়েছে। সিদ্ধার্থ অনেক বেশি শক খেয়ে যায়, সে যেন মানতেই পারছিল না সে কারো কাছ থেকে হেরে গেছে। সিদ্ধার্থ রেগে মেগে ইন্দুকে গিয়ে বলে, এত খুশি হওয়ার কি আছে, মাত্র তো একবার জিতেছ, ভাগ্যের জোরে জিতে গেছো, বারবার জিতবে এমনটাও নয়। তখন ইন্দু বলে, আমি একবার জিতেছি তাতে আমি বেশ খুশি, তোমার মতো তো অন্তত জীবন্ত লাশ তো আর নই। আর এই কথাটা সিদ্ধার্থের মনে অনেক বেশি আঘাত করে। আর সিদ্ধার্থ সেখান থেকে সোজা বাড়িতে আসে, আর ইন্টিমেট হওয়ার জন্য সে তার বাড়ির কাজের মেয়েকেই রুমে নিয়ে আসে। আর তখনই সেখানে তার মা চলে আসে, যেটা দেখে সিদ্ধার্থ লজ্জায় মাথা ঝুঁকিয়ে নেয় আর কান্না করতে থাকে। সেখানে সিদ্ধার্থ বুঝতে পারে সে যা কিছু করছে সবকিছুই ভুল। সিদ্ধার্থ তার বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে রাস্তাতে। তখন তার অনেক বেশি খিদা লাগে, কিন্তু প্রতিবারের মতো সে আর ঘাস লতা পাতা খায় না। সিদ্ধার্থ একটি দোকানে গিয়ে খাবার চায়, কিন্তু তার কাছে টাকা না থাকায় খাবার পায় না। তখন সে দেখে পাশের ডাস্টবিন থেকে কিছু মানুষ খাবার খাচ্ছে, আর সে সেই ভিখারিগুলোর খাবার নিয়েই দৌড় দেয়। সিদ্ধার্থ এখানে এটাও বুঝতে পারে জীবনে খাবারের কতটা গুরুত্ব রয়েছে। রাত হয়ে গেলে সিদ্ধার্থ ঘুমানোর জন্য যেখানে সেখানে শুয়ে পড়ে, কিন্তু এইবার সিদ্ধার্থের ঘুম আসছিল না। তখন সিদ্ধার্থ বুঝতে পারে ঘুমানোর জন্য বাড়ি আর বিছানা কতটা দরকারি। আর তখনই সিদ্ধার্থের সামনে একটি বাবা আসে। সেই বাবাটি সিদ্ধার্থকে বলে, তুমি আজ পর্যন্ত শুধুমাত্র লজিক দিয়ে জীবন পরিচালিত করেছ, এবার নিজের জীবনকে আবেগ দিয়ে পরিচালিত করো। তুমি মানুষকে যত বেশি ভালোবাসবে তারাও তোমাকে অনেক ভালোবাসবে। আর এখান থেকেই সিদ্ধার্থের মধ্যে আবেগ চলে আসে, আর সেও নর্মাল মানুষে পরিণত হয়।
আর এইবার সিদ্ধার্থ তার বাড়িতে গিয়ে ঘুমায়। আর এই সবকিছু দেখে তো তার পুরো পরিবার অনেক বেশি অবাক হয়ে যায়। ঘুম থেকে সকালে উঠলে আমরা দেখি সিদ্ধার্থ তার লুকটাই পাল্টে দিয়েছে। ভালো ভালো জামা কাপড় পরছে, তার বড়দের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে, ছোটদের সঙ্গে অনেক আদর করে কথাও বলছে। তার পুরো পরিবার সিদ্ধার্থের এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয়। কলেজে আসার পর সিদ্ধার্থের এমন নতুন রূপ দেখে ইন্দুও অনেক ইমপ্রেস হয়। আর ধীরে ধীরে সিদ্ধার্থ ইন্দুকে পছন্দ করতে শুরু করে। আর এরপরে আমরা দেখতে পাই সিদ্ধার্থ বৃষ্টির ভেতরে ইন্দুকে প্রপোজ করে আর তারা দুজন কিসও করে। সিদ্ধার্থ ইন্দুকে তার কাজিন রাধার সঙ্গেও দেখা করায়। রাধা ইন্দুকে দেখে বলে, সিদ্ধার্থ কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো ছেলে, তুমি ওকে অনেক ভালো রেখো। আর এরপর ইন্দু আর সিদ্ধার্থ নিজেদের মধ্যে অনেক ভালো সময় পার করে, সব সময় একসঙ্গে থাকে, হাসি খুশি থাকে। একদিন সিদ্ধার্থ ইন্দুকে নিয়ে লং ড্রাইভেও যায় আর সেখানেই তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে আর তারা ইন্টিমেট হয়ে পড়ে। সিদ্ধার্থ এরপর বাড়ি এসে ইন্দুর কথা তার পুরো পরিবারকে বলে। সিদ্ধার্থের বাবা তখন সিদ্ধার্থকে বলে, ইন্দু অনেক ভালো মেয়ে, আমি চাই তোমরা দুজন অনেক সুখে থাকো। আর এরপর থেকেই ইন্দুর প্রতি সিদ্ধার্থের ভালোবাসা যেন বেড়েই যায়। তারা এরপর বেশ কয়েকবার একসাথে মিলিত হয়। কিন্তু সিদ্ধার্থ ধীরে ধীরে ইন্দুর জন্য একটু বেশি পজিটিভ হয়ে যেতে শুরু করে। সিদ্ধার্থ সবসময় ইন্দুর সঙ্গে কথা বলতে থাকে, তার বিষয়ে ভাবতে শুরু করে। আর এই সবকিছু ইন্দুর পড়াশোনার ক্ষতি করছিল। পরের মাসে ইন্দুর সিভিল সার্ভিসের এক্সাম ছিল, যার কারণে ইন্দু সিদ্ধার্থকে বলে, দেখো সিদ্ধার্থ, আমার আগামী মাসে পরীক্ষা রয়েছে, আমি চাই আমার পড়াশোনাতে ফোকাস করতে, তাই তুমি কিছুদিন আমার কাছ থেকে দূরেই থাকো। কিন্তু এদিকে সিদ্ধার্থ ইন্দুর কোনো কথাই শুনে না। সে ইন্দুর বাড়িতে চলে আসে আর ইন্দুকে বলে, তুমি পড়াশোনা করো, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না, আমি বাইরে দাঁড়িয়ে থেকে শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো। এদিকে সিদ্ধার্থের এত কাছাকাছি থাকার কারণে ইন্দু কিছুতেই তার পড়াশোনাতে মনোযোগ দিতে পারছিল না, যার কারণে সে পুরোটা সময় সিদ্ধার্থের সঙ্গে কাটাতে শুরু করে। এরপর সিন কাট হলে আমরা একদিন দেখতে পাই সিদ্ধার্থ তার বাবা মার সঙ্গে বসে আছে। তখন সিদ্ধার্থের মা বলে, তুমি আমাদের ইন্দুর সঙ্গে কবে দেখা করাবে? তখন সিদ্ধার্থ বলে, কবে কোনোদিন কেন, তোমাদের এখনই দেখা করাতে নিয়ে যাচ্ছি, চলো। সে গাড়িতে করে নিজের মা বাবাকে ইন্দুর বাড়িতে নিয়ে আসে দেখা করানোর জন্য। কিন্তু ইন্দুর বাড়িতে তো তালা দেওয়া। তখন তার মনে পড়ে ইন্দু হয়তোবা তার কাজিনের বিয়ের জন্য তাদের বাড়িতে গেছে। তাই সিদ্ধার্থ ইন্দুর সেই কাজিনের বাড়ির দিকে রওনা দেয়। যাবার সময় সিদ্ধার্থের গাড়ির স্পিড অনেক বেশি ছিল, যাতে সিদ্ধার্থের বাবা মা অনেক ভয় পায় আর তারাও বুঝতে পারে ইন্দুর জন্য সিদ্ধার্থের ভালোবাসা কতটা বেড়ে গেছে। কিন্তু সেই বিয়ে বাড়িতে গিয়েও ইন্দুকে খুঁজে পায় না সিদ্ধার্থ। তখন সিদ্ধার্থের বাবা বলে, ইন্দু হয়তোবা বাড়িতে চলে গেছে, তুমি তোমার ইমোশনকে একটু কন্ট্রোল করো। আর এরপর দেখা যায় সিদ্ধার্থ তার বাবা মার সঙ্গে বাড়িতে চলে আসে। এরপর একদিন সিদ্ধার্থ, ইন্দু আর রাধা তাদের ফ্রেন্ডের পার্টিতে আসে। তখন সেখানে তারা একটা পর্যায়ে ট্রুথ আর ডেয়ার গেম খেলে। ইন্দুর বাড়ি আসলে ইন্দুর ডেয়ারটা চুজ করে। তখন সিদ্ধার্থ আর ইন্দু কিস করে, কিন্তু কিস করতে করতে সিদ্ধার্থ একটু বেশি ক্লোজ হয়ে যাচ্ছিল, যার কারণে ইন্দু তাকে ধাক্কা মারে। আর রেগে মেগে ইন্দু তখন সেখান থেকে চলে যায়। আসলে এতদিন সিদ্ধার্থ একজন ইমোশনলেস ছেলে ছিল, আর এখন যেহেতু সে নর্মাল হয়েছে আর তার ভিতরে আবেগ ফিরে এসেছে, তাই সে তার আবেগটাকে কন্ট্রোল করতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই রাধা এসে ইন্দুকে বলছে, সিদ্ধার্থ তোমার জন্যই নর্মাল মানুষে পরিণত হয়েছে, তার ভেতরে আবেগ এসেছে, এখন যদি তুমি তার কাছ থেকে দূরে চলে যাও তাহলে কি হবে ভাবতে পারছো? তখন ইন্দু বলে, আমি জানি সিদ্ধার্থ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা সিদ্ধার্থের নিজের জন্যই হুমকি ডেকে আনছে। সিন কাট হলে আমরা দেখি সিদ্ধার্থের বাবা এবং মা একটি ডাক্তারের সঙ্গে কথা বলছে। ডাক্তারটি বলে, যেহেতু নতুন নতুন আবেগপ্রবণ হয়েছে সিদ্ধার্থ, তাই সে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছে না, না পারলে এটা তারই ক্ষতি হবে। আর তার আবেগ কন্ট্রোল করার জন্য তাদের উচিত সিদ্ধার্থকে কোনো শান্ত পরিবেশে নিয়ে যাওয়া। তখন আমরা দেখি সিদ্ধার্থকে নর্মাল করার জন্য ইন্দু তাকে একটি শান্ত পরিবেশে নিয়ে আসে, তার সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে, তাকে যোগা করায়, মেডিটেশন করায়, যার ফলে সিদ্ধার্থ নর্মাল বিহেভিয়ার করতে শুরু করে। আর তাদের দুজনের মধ্যে আবারও আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হয়। কিন্তু ইন্দুর ফোনে তার মা ফোন করে বলে, কালকে তো তোমার সিভিল সার্ভিসের এক্সাম আছে, তুমি জলদি বাড়ি চলে এসো। আর সেই রাতেই ইন্দু আর সিদ্ধার্থ শহরে ফিরে আসতে থাকে।
কিন্তু রাস্তার ভেতরেই একটি গুন্ডা গাড়ির বাইরে থেকে ইন্দুকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর টিস করে, যেটা দেখে সিদ্ধার্থের অনেক মেজাজ গরম হয়ে যায় আর সে গাড়ি দিয়ে বাইকটিকে ধাক্কা মারে। লোকটি তখন সড়কেই পড়ে থাকে আর যেহেতু গাড়িতে ধাক্কা মেরেছিল সিদ্ধার্থ, তাই তাদের কারটিও ড্যামেজ হয়ে যায়। তারা কিভাবে বাড়িতে যাবে উপায় খুঁজে পাচ্ছিল না। আর তখনই দেখা যায় সিদ্ধার্থের পেছন থেকে কিছু মানুষ এসে তাকে অ্যাটাক করে আর এই অ্যাটাক করা দেখে সিদ্ধার্থের মাথায় যেন রক্ত উঠে যায় আর সিদ্ধার্থ এক এক করে সবাইকে মারতে শুরু করে। সেখানে থাকা একটি লোক ইন্দুর ইজ্জতের উপরেও হাত দিয়ে বসে, কিন্তু সিদ্ধার্থ এইদিকে কোনো মনোযোগই দেয় না। সে শুধুমাত্র ওই লোকগুলোকে মারতেই ব্যস্ত থাকে আর সময় মতো পুলিশ এসে তাদের সবাইকে হাজতে ঢোকায়, যার কারণে ইন্দুও বেঁচে যায়। আর যেহেতু পরের দিন পর্যন্ত ইন্দু জেলে বন্দি ছিল, তাই তার পরীক্ষাটাও আর দেওয়া হয় না। তারা যখন জেল থেকে বেরিয়ে যায় তখন ইন্দু সরাসরি চলে যেতে থাকে। তখন সিদ্ধার্থ বারবার ইন্দুকে সরি বলে আর ইন্দু উঠে সিদ্ধার্থকেই চড় মারে। সে সিদ্ধার্থকে বলে, তুমি কোনোদিনও ঠিক হতে পারবে না। আমি তোমাকে বারবার বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো, কিন্তু তুমি কি করলে? ওই বাইকটিকে ধাক্কা দিয়ে বসলে। বাইকটিকে ধাক্কা না দিলে কি হতো? আজকে আমার সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু তোমার জন্য কিছুই ঠিক নেই। আজকের পর কোনোদিনই তুমি আমার আর সামনে আসবে না। এইসব বলে ইন্দু রেগে মেগে সেখান থেকে চলে যায়। সিন তখনই বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই ইন্দু কান্না করছে। তখন ইন্সপেক্টরটি বলে, যা হয়েছে ভুলে যাও, সবকিছু তো আর ঠিক করা যাবে না। ইন্সপেক্টর তখন ইন্দুকে আরো একটি প্রশ্ন করে, তুমি কি সিদ্ধার্থকে এখনো ভালোবাসো? ইন্দু এখানে কি জবাব দেয় সেটা আমাদের দেখানো হয় না, আর সিন কাট করে আমাদের সিদ্ধার্থকে দেখানো হয়। দেখা যায় ইন্দুর প্রেমে পাগল হয়ে সিদ্ধার্থ পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে সব সময় ইন্দুর কথা ভেবেই চলেছে, কিন্তু সে চাইলেও আর ইন্দুর সঙ্গে দেখা করতে পারছে না। রাতে সিদ্ধার্থ একটি জায়গায় বসেছিল, তখন সেখানে ইন্সপেক্টরও আসে আর সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সিদ্ধার্থ বলে, আমি আর কি করব, ইন্দু তো আর আমাকে ভালোবাসছে না, আর এই জীবনটাও তো আমাকে কষ্ট দিতে ছাড়ছে না। এমনকি আমি তো আমার আবেগগুলোকেও কন্ট্রোলে আনতে পারছি না। ইন্দুকে যদি আমি না পাই তাহলে আমি মরেই যাব। ইন্সপেক্টর তখন সিদ্ধার্থের বাবা মার কাছে এসে এই সব কিছু খুলে বলে আর বলে, আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে হয়তো আমরা সিদ্ধার্থকে বাঁচাতে পারবো না। পরের দিন আমরা দেখতে পাই সিদ্ধার্থ মাঝ রাস্তায় মারামারি শুরু করেছে, গাড়িগুলো ভাঙচুর করছে আর সে রাস্তায় জোরে জোরে ইন্দুর নাম নিয়ে ডাকতে থাকে। সেখানে থাকা মানুষগুলো সিদ্ধার্থের এমন অবস্থা দেখে খুব ভয় পায় আর তখনই সিদ্ধার্থের মা বাবাও চলে আসে। তারাও সিদ্ধার্থের এমন আচরণ দেখে অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর ভয় পায়। সিদ্ধার্থকে থামানোর অনেক চেষ্টা করে তারা, কিন্তু সিদ্ধার্থ তার মা বাবার কোনো কথাই শোনে না আর সে পাগলের মতো চিৎকার করেই যাচ্ছিল। আর তখনই সেখানে ইন্দু আসে আর সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। কিন্তু এ কি, সিদ্ধার্থ ইন্দুকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার ইন্দু হতেই পারো না। আর এইটা বলে সিদ্ধার্থ একটি গাড়ির সামনে লাফ দেয় আর সেখানেই সিদ্ধার্থের মৃত্যু হয়ে যায়। এখানে সিদ্ধার্থ নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে পাগল হয়ে গিয়েছিল, যার কারণে সে তার ভালোবাসার মানুষ ইন্দুকেই চিনতে পারছিল না। যার জন্যই তো কথাই আছে, নিজের আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখা উচিত। আর এমনই একটি দৃশ্যের মধ্যে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সত্যিই আবেগ একটি ভয়ঙ্কর জিনিস, কন্ট্রোল করতে না পারলে সেটি আপনারও মৃত্যুর কারণ কখন হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।